দর্শক যারা রয়েছেন দেশে কিংবা প্রবাসে আমাদের সামনে সকলকে স্বাগত জানাচ্ছি মোহনার ভিন্ন মাত্রায়। আমরা সাম্প্রতিক নানা প্রসঙ্গের বিশ্লেষণমূলক আলোচনা শুনি। আজকের অনিবার্য প্রসঙ্গ বাজেট, রাজনীতি ও জনপ্রত্যাশা। দর্শক এ বিষয়ে আজকে কথা বলবো। আমাদের আমন্ত্রণে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব রুহুল আমিন রাসেল, ব্যবস্থাপনার সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন। রয়েছেন জনাব আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দর্শক আলোচনার শেষ পর্যন্ত আমাদের সাথেই আপনারা থাকুন, সে প্রত্যাশা নিয়েই আলোচনায় প্রবেশ করতে চাই। আপনাদের দুজনকে স্বাগত আজকের আয়োজনে। আমরা দেখছি যে বাজেট অধিবেশন বসছে। নতুন সরকারের তারেক রহমানের অধীনে যে সরকার পরিচিত হচ্ছে, তার নতুন প্রথম বাজেট হয়তো আগামী 11 তারিখ উপস্থাপন করা হবে। আমরা যখন দেখছি বাজেট অধিবেশন চলছে, তখন দেশের অর্থনৈতিক পরিস্থিতিতে মুদ্রাস্ফীতি একটি বড় সমস্যা, ব্যাংকের পরিস্থিতির মধ্যে একটা নাজুক অবস্থা বিরাজ করছে, আমাদের গ্যাস তেলের দাম বাড়ছে, বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হচ্ছে, রাজস্ব আদায়ের আমরা পিছিয়ে আছি। নানা রকম সংকটের মাঝেই এই বাজেটটা আসছে এবং এই বাজেটে আসলে একটি পরিবর্তিত বাস্তবতায়, রাজনৈতিক বাস্তবতায় সরকারের নতুন বাজেট, ফলে নতুন কি থাকবে সে নিয়েও মানুষের মধ্যে আগ্রহ আছে। আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে দিয়েই শুরু করতে চাই যে আপনি এই বাজেটের প্রত্যাশার জায়গাটা কি দেখতে চান? মানে আপনি একজন রাজনীতিবিদ, রাজনীতি করছেন, নবতর একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে আপনারা যুক্ত করছেন নানা মানুষকে, আপনারা নিজেরাও একটা ছায়া বাজেট আপনারা প্রণয়ন করেছেন, আমরা দেখেছি। মানে আপনাদের প্রত্যাশার জায়গাটি কতটুকু, তারপর আমরা প্রাপ্তি এবং প্রত্যাশার মধ্যে দূরত্বটা কতটুকু হতে পারে সেটা নিয়ে আলোচনা করতে চাই। প্রথমে প্রত্যাশার জায়গাটুকু একটু জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমার সহালোচক এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত আমরা যখন বাজেট আসে, এটা একটা ক্লাসিক আপনার মানে কি বল ডাইকোটমি বলে, যে প্রত্যাশা ও প্রাপ্তি। এটা আমরা প্রতি বছর বাজেটের আগের দিন এবং বাজেটের পরের দিন পত্রিকায় আপনার হেডলাইন হিসেবে আসে। তো আমাদের একটা বড় জায়গা হলো যে বাজেট, যদিও আপনার এটা হলো গণঅভ্যুত্থানের পর নির্বাচিত সরকারের প্রথম বাজেট, কিন্তু এটা এর আগে যে আপনার গণঅভ্যুত্থানের পরের অন্তর্বর্তীকালীন সরকারের বাজেটকে কিন্তু আমরা সেভাবে বাজেট হিসেবে ট্রিট করি না, কারণ এটা তো নির্বাচিত সরকার না, পার্লামেন্ট ছিল না, এটা হলো একরকম আপনার কন্টিনিউ করার মতো বাজেট। তো এখন যে বাজেটটা আসছে, এই বাজেটটার উপর আমাদের প্রত্যাশা হলো, মূল জায়গাটা আপনাকে দেখতে হবে যে এই সরকার, এই নির্বাচনে সবগুলো কিন্তু গণঅভ্যুত্থানের আউটকাম। আমরা কিন্তু এটা ভুলতে পারবো না। গণঅভ্যুত্থান হয়েছিল কিন্তু সুযোগের সমতাকে কেন্দ্র করে, যেটা আমাদের সংবিধানে সুনিশ্চিত করা হয়েছে। মানে রাষ্ট্রের প্রতিটি নাগরিক আপনার রাষ্ট্রের চাকরি বাকরি এবং সম্পদের বন্টন থেকে শুরু করে সব জায়গায় আসলে কোনো গ্রাউন্ডে বৈষম্য বিরোধী যে ছিল, সেই যে বৈষম্য বিরোধী যে স্পিরিট, এই স্পিরিটের জায়গা থেকে যে একটা আপনার গ্রাউন্ড তৈরি হয়েছে এবং মানুষ কিন্তু এখন সব জায়গায় প্রশ্ন করতে শিখেছে এবং মানুষ কিন্তু রাষ্ট্রকে আগের চেয়ে অনেক বেশিভাবে ওন করছে। মানুষের মাঝে যে সরকার এবং জনগণের দেয়াল ছিল, দেয়ালটা কিন্তু গণঅভ্যুত্থান ভেঙে দিয়েছে। এই জায়গায় যদি এই বাজেট জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে না পারে, কোন সে প্রত্যাশা? বৈষম্য বিরোধী প্রত্যাশা। কি বৈষম্য? যে আমরা কিন্তু মোটা দাগে যে আগে যে কমিউনিস্টরা বলতে বৈষম্যহীন রাষ্ট্র কিংবা আপনার রেড রেভলিউশন, সেটা কথা কিন্তু বলছে না। আমরা কিন্তু মেনে নিয়েছি এটা যে মার্কেট ইকোনমি। মার্কেট ইকোনমি এটা কিন্তু একটা পাগলা ঘোড়ার মতো। এখানে কিন্তু গভর্নমেন্ট একটা রেগুলেশন হলো চাবুক মারার মতো। এখন আমরা এখনো এরকম গভর্নমেন্ট দেখি না যে যারা মার্কেটকে এবং যে অলিগারগুলো আছে, আপনার অলিগার্ক যখন আমরা বলি, বিশেষ করে অভ্যুত্থানের পরে, তখন অনেকে এই জিনিসটাকে পলিটিক্যালি নেয়। ব্যাপারটা কিন্তু পলিটিক্যালি না। যখন গভর্নমেন্ট এখানে অ্যাবসেন্ট থাকে, গভর্নমেন্ট উইক থাকে, তখন কিন্তু বড় বড় আপনার ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে প্রভাবে আপনার পুঁজিপতিরা রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। বাংলাদেশ কিন্তু সামহাও সেই নিয়ন্ত্রণ জায়গা চলে গিয়েছে। সরকারের কিন্তু এখানে মূল দায়িত্ব, মূল চ্যালেঞ্জ হলো এই যে স্টেকটা, যেটা আসলে রাষ্ট্রের ক্যাপিটাল, আপনার পুঁজিপতির অথবা কোনো বড় আপনার অলিগার্কের হাতে কিন্তু আপনার রাষ্ট্রের নীতি নির্ধারণের ক্ষমতা থাকা উচিত না। কারণ হলো যে জনগণের পক্ষ থেকে আপনার রাজনীতিবিদরা নির্বাচিত হয়ে আসে এই সংসদ এবং আপনার আইনের মাধ্যমে, কিন্তু মূল কাজ হলো যে বাজারটা আপনার সুষম ব্যবস্থা করে জনগণের কাছে সেই তার জনগণের সম্পদের রিডিস্ট্রিবিউশন এনশিওর করা। সেই জায়গা থেকে বাজেটটা কিন্তু আসে মূলত সেই জায়গা থেকে। কারণ বাজেট আপনার সংসদে হয়, বাজেট তো সচিবালয় হয় না। সংসদে হয় এই কারণে যে এটা জনগণের জানার অধিকার আছে যে আমার কোথা থেকে আপনি সম্পদটা নেবেন এবং কোথায় ব্যয় করবেন। আমাদের দেশে যদিও মানে গতানুগতিকভাবে সবসময় দেখি যে বাজেটের বক্তব্য বলেন এবং এমন একটা দুর্বুদ্ধভাবে মানে তো প্রেজেন্ট করা হয়, জনগণ আসলে কানেক্টেড ফিল করে না। তো আমার প্রত্যাশা হলো যে এই বাজেটে অন্তত যেভাবে আপনার মূল্যস্ফীতি বাড়ছে এবং আপনার যারা সাধারণ মানুষ, তাদের ন্যূনতম কোনো মজুরি কাঠামো নেই, না থাকার কারণে তাদের প্রকৃত আয়
দিন দিন কমছে। এই জায়গাটা যাতে বাজেটে অ্যাড্রেস করা হয়। এবং সবচেয়ে বড় কথা হলো যে বৈশ্বিক যেই অর্থনৈতিক সংকট আপকামিং সামনের দিকে আসতেছে, ইতিমধ্যে আমরা যে অয়েল শকটা দেখেছি এটা কিন্তু প্রভাবটা এখন আসে নাই, প্রভাবটা কিন্তু ধীরে ধীরে আসবে, কারণ গ্লোবাল যে আপনার ভ্যালু চেন, সাপ্লাই চেন এবং প্রোডাকশন চেন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে চেঞ্জিং যে একটা বাস্তবতা, এই বাস্তবতায় আমাদের কিন্তু ডোমেস্টিক মার্কেটকে আপনার স্ট্রেনথেন করতে হবে। ডোমেস্টিক মার্কেট যদি স্ট্রেনথেন করতে হয়, আমাদের নিজেদের মধ্যে ভোক্তার যেই প্রকৃত ভোক্তা ক্লাসটা বাড়াতে হবে। পাশাপাশি আমাদের কিন্তু বেশিরভাগ কনজাম্পশন হলো যে ইম্পোর্ট বেসড, এবং ইম্পোর্ট বেসড কনজাম্পশনের জায়গায় ইম্পোর্ট সাবস্টিটিউশনের মাধ্যমে দেশেই যেই কনজাম্পশনগুলো আমরা করি বেশিরভাগ দেশে কীভাবে উৎপাদন করা যায়। বাজেট কিন্তু একটা বড় জায়গায়, এখানে ছোট ছোট ইন্ডাস্ট্রিকে আপনি সুবিধা দিচ্ছেন কিনা, এসএমইকে সুবিধা দিচ্ছেন কিনা, মধ্যবিত্তের ক্রয় ক্ষমতা বাড়াতে সহযোগিতা করছেন কিনা। যদি এই জায়গাটা হয়, আমার মনে হয় একটা বাজেট তো আর আপনি বড় পরিবর্তন নিয়ে আসবে না, বাট পরিবর্তনের সূচনাটা করবে। এই জায়গাটা আমার মনে হয় ব্যালেন্স করা উচিত। ফাইনালি আমি বলবো যে শর্ট টার্ম এবং লং টার্ম এই দুইটার একটা ব্যালেন্স করে সেটা আগামী দিন বাংলাদেশের যে বৈষম্যহীন যে স্পিরিট, এই জায়গাটা যদি আমরা নিয়ে আসতে পারি, এটা একই সাথে যেরকম সামাজিক সংহতি বাড়াবে, একই সাথে আমাদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধিটাকে সাস্টেনেবল করবে, একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাবে। জি, আলাউদ্দিন মোহাম্মদ, ধন্যবাদ আপনাকে। প্রাথমিকভাবে আপনি অনেকগুলো প্রসঙ্গের অবতারণা করেছেন। আপনার কথা সূত্র ধরে আসতে চাই রুহুল আমিন রাসেল আপনার কাছে, যেটি হচ্ছে যে একটি নতুন সরকার নতুন একটা অ্যাসপিরেশন নিয়ে এসছে। আপনি কি মনে করেন যে বাজেটে জনগণের যে প্রত্যাশা, যার তার যে আকাঙ্ক্ষা বা চাহিদা, সেটি প্রতিফলন ঘটবে? যেটি বললো যে আলাউদ্দিন মোহাম্মদ, যে অলিগার্করা আমাদের রাজনীতিতেও আসেন, তারা অর্থনীতিও পরিচালনা করেন। এই অলিগার্ক থেকে আমরা কি বের হতে যদি না পারি, তাহলে এই যে বৈষম্যহীন যেটা সমাজ নির্মাণের কথা আমরা বলছি, জাতীয় অর্থনীতির বিকাশের কথা বলছি এবং সবার জন্য একটি বাজেটের কথা বলছি, সেই জায়গাটা আমরা রিচ করতে পারবো কিনা, মানে চ্যালেঞ্জটা কি সরকারের কাছে আপনি মনে করেন? চমৎকার প্রশ্ন। এবং আমার সহালোচক মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ, তিনি অসাধারণ সুন্দর কথাগুলো বলেছেন। আমি আপনার শেষ কথা দিয়ে শুরু করতে চাই। অলিগার্ক রাজনীতি আমরা দেখেছি, অলিগার্ক রাজনীতির সর্বশেষ পরিণতি। এরপরেও নিশ্চয়ই আর কি 5 আগস্ট অলিগার্ক রাজনীতির যেই ভয়াবহ পরিণতি হয়েছে, তা থেকে নিশ্চয়ই আমাদের রাজনীতিবিদরা শিক্ষা নিয়ে আগামী দিনের বৈষম্যহীন সমাজ, রাষ্ট্র, দেশ গড়বার একটি বাজেট দিবেন। এটি হচ্ছে জুলাই আন্দোলনে নিহত সকল শহীদের প্রত্যাশা, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, ভাষা আন্দোলন থেকে শুরু করে 24 জুলাই আন্দোলনে নিহত সকল শহীদের আত্মার আকাঙ্ক্ষা। আমি সেই আকাঙ্ক্ষাই হচ্ছে এই সরকারের কাছে নতুন করে ধরা দিয়েছে, কারণ সকল অভাব অনটনের, আমাদের বৈষম্যের চূড়ান্ত যে নির্মম পরিণতি আমরা দেখেছি বিগত 17 বছর। বৈষম্যের শিকার মানুষ কিভাবে হয়, রাষ্ট্র কিভাবে বৈষম্য করে, রাষ্ট্র কিভাবে অলিগার বলেন আর সালমান এফ রহমানদের মতো লোকজন তৈরি করে বাংলাদেশকে দেউলিয়া করবার পথে নিয়ে যায়। আজকে ব্যাংক দেউলিয়া, বাংলাদেশের ইকোনমি এখন এক ধরনের দেউলিয়ত্বের চরম বহিঃপ্রকাশ আমরা অর্থনীতির বিভিন্ন জায়গায় দেখেছি। সেটা তো গত 17 বছর কথা বলছেন, আমরা একটু সামনে নিয়ে কথা বলছি। সামনের দিকে আমি যাচ্ছি, আমি সেখানে যাচ্ছি। কি সেই অলিগার্ক যারা আছে তারা কি সক্রিয় কিনা, তারা অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে কিনা, তাদের স্বার্থে নীতি প্রণয়ন করছে কিনা, ওই জায়গাটা কতটা পরিবর্তন আসবে বলে আপনি মনে করেন? সেটি তো আমরা বাজেট যখন প্রকাশ হবে, জাতীয় সংসদে যখন আগামী 11 জুন মাননীয় অর্থমন্ত্রী যখন বাজেট পেশটা করবেন, তারপরে আমরা দেখতে পারবো বাজেটে তিনি কি নীতি কাঠামো পরিবর্তন আনলেন। বাজেটের মূল বড় একটি সংস্কার থাকে রাজস্ব খাতে। সেই রাজস্ব খাতে তিনি কাকে সুবিধা দিচ্ছেন? এই যে আমাদের এসএমই ব্যবসায়ী আছেন, 1 কোটি এসএমই ব্যবসায়ী, সরকারি এসএমই ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী সারা বাংলাদেশে 1 কোটির বেশি এসএমই উদ্যোক্তা আছেন, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা। তাদের কি সুবিধা দিচ্ছেন? আবার আমরা শুনতেছি যে 3 কোটি ক্ষুদ্র উদ্যোক্তাদের তালিকা করছে এনবিআর, যাদের কাছ থেকে আর কি প্যাকেজ ভ্যাট হিসেবে প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে 1000 টাকা করে ভ্যাট আদার ন্যূনতম টার্গেট নিচ্ছেন। এখন ছোট ব্যবসায়ীরা কিন্তু আর কি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেই ভ্যাট দেন, কারণ তিনি যখন প্রোডাক্টটা পাইকারি বাজার থেকে কিনেন, পাইকারি বিক্রেতা কিন্তু ভ্যাটটা কেটে রেখে দেন। আমাদের এখানে ট্যাক্স ভ্যাটের ক্ষেত্রে শুধু ডাবল ট্যাক্সেশন না, কোনো জায়গায় 2 ভারের অধিক কোথাও ট্যাক্সেশন হচ্ছে। ভ্যাটে অধিকাংশ জায়গায় বাংলাদেশের ভ্যাট ব্যবস্থায় 2 বা ততোধিক আর কি ভ্যাট আরোপ করা হচ্ছে, কেটে নেওয়া হচ্ছে। যেমন আমি আপনাকে উদাহরণ দিতে পারি, ধরেন আপনি একটি বড় সুপার শপে আপনি প্রোডাক্ট বিক্রি করেন, সেই প্রোডাক্টটা তৈরি করে আরেকটি কোম্পানি বা বড় কারখানা, সেই কারখানা উৎপাদন পর্যায়ে সে একবার ভ্যাট নিচ্ছে, ওই সুপার শপটি আরেকবার ভ্যাট নিচ্ছে যারা পাইকারি সেল করতেছেন। একজন উৎপাদক এক পর্যায়ে ভ্যাট দিচ্ছেন, পাইকারি বিক্রেতা একবার ভ্যাট দিচ্ছেন, যিনি আবার খুচরা বেচেন তিনিও কিন্তু ভ্যাট দিতে হচ্ছে। এই যে ভ্যাটের যে এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি জাতীয় রাজস্ব বোর্ড তৈরি করে রেখেছে, এটার নেপথ্য হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর
চূড়ান্ত প্রেসক্রিপশন, যেই প্রেসক্রিপশন দ্বারা IMF কিন্তু বাংলাদেশের ভ্যাট ব্যবস্থায় জি হ্যাঁ মানুষকে এক ধরনের দাসত্বের পরিণত করেছে। আমাদের অর্থনৈতিক যে ভঙ্গুরতা, এর পেছনে আইএমএফের প্রেসক্রিপশন দায়ী, এবং এই ভ্যাটের যে নৈরাজ্যকর পরিস্থিতি দায়ী, এবং ভ্যাট নিয়ে এনবিআর প্রতি মাসে যে রিটার্নের নামে সাধারণ ব্যবসায়ীদের, ছোট ব্যবসায়ীদের যেভাবে হয়রানি করে, এবং ছোট ব্যবসায়ীরা ভ্যাট দিলে সেইটা কোষাগারে জমা হয় না। এনবিআর কর্মকর্তারা বলে দেন যে তুমি মাসে 5,000 টাকা ভ্যাট দিবা আর 5,000 টাকা আমাকে আলাদা ঘুষ দিবা। তো আর কি ভ্যাটের জনগণের ভ্যাট হচ্ছে ঘুষখোরদের পকেটে যায়, রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় না। এই দুর্বৃত্তায়নের অর্থনীতি এবং এই দুর্বৃত্তায়নের রাজনীতির জায়গা থেকে আমাদেরকে মুক্ত হওয়ার জন্য ভ্যাটের ক্ষেত্রে এক ধরনের আলোচনা ছিল যে অটোমেশন করা হবে, অনেক আগে থেকে বলা হচ্ছে অটোমেশন তো আছে। কি অটোমেশন হচ্ছে আমাদের হলে সেটি রোধ করা যায়, এনবিআর কোনো ধরনের অটোমেশন হয় নাই। প্রকৃত অর্থে 90 ভ্যাট চালু হওয়ার পর থেকে আইএমএফ এর প্রেসক্রিপশন অনুযায়ী যে বারবার এনবিআর এ অটোমেশন করা বলা হচ্ছে, কিন্তু প্রকৃত অর্থে কোনো ধরনের অটোমেশন হয় নাই। শুরু হয়েছিল কিছু কিছু জায়গায়, কিন্তু সেটি শুধুমাত্র কেন হচ্ছে না, এখনো পুরোপুরি ম্যানুয়ালি চলে এনবিআর। এটা হচ্ছে নাম কস্তে প্রজেক্ট আছে অটোমেশনের, এটা লোক দেখানো প্রজেক্ট, কিন্তু সম্পূর্ণ পুরোপুরি প্রক্রিয়া হচ্ছে আর কি হাতে হয়। তাহলে সেটা অটোমেশন তো সেই জিনিস, যেই জিনিসটার সঙ্গে কারো কোনো সম্পৃক্ত থাকবে না। তিনি যখন অডিট করবেন, আমি প্রপার ডকুমেন্টস দিলাম কিনা এজ এ ব্যবসায়ী হিসেবে বা ভ্যাট রিটার্ন দাতা হিসাবে, সেটি তিনি দেখবেন, সেটাও অটোমেশন থাকবে। এখন পুরো প্রসেসটাই হচ্ছে না, আমি কোনো রেস্টুরেন্টে খেলাম, সে টাকাটা দিলাম, সেটা অটোমেশনের মধ্য দিয়ে এখন এনবিআর এ টাকাটা জমা হয়ে যাচ্ছে। একটি সিস্টেমের মধ্যে যদি করা যেত। আপনি নিশ্চয়ই ওই 6.3 কথা বলছেন, ব্যাটার চালানের কথা। হ্যাঁ, আপনি দেখবেন যে অনেক রেস্টুরেন্ট ভ্যাট নিচ্ছে, কিন্তু ওইখানে 6.3 চালান নাম্বার থাকে না এনবিআর এর, ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার থাকে, সেখানে আরেক ধরনের, কিন্তু আপনি আরেক ধরনের ভ্যাট দিচ্ছেন 15%। এই জালিয়াতির জায়গা থেকে এনবিআর কে মুক্ত করতে হবে, এবং এনবিআর কর্মকর্তাদের কোনো ধরনের দুর্নীতি কখনোই প্রকাশ হয় না, এবং এনবিআর এর সঙ্গে দুদকের একটি সম্পর্ক থাকে। আমি স্পষ্টভাবে বলতে পারি, বাংলাদেশে দেখবেন যে 2টা সেক্টরের জায়গায় দুদক কোনো কর্মচারী বা হচ্ছে কখনো আয়কর ফাইল অডিট হয় না খুব একটা। একইভাবে এনবিআর এর কর্মচারীদের দুদক খুব একটা ধরে না। এই দুইজনের যে পীড়িত, এই পীড়িত থেকে বাংলাদেশের অর্থনীতিকে বাঁচাইতে হলে এই দুই সংস্থার যে পীড়িত আছে, অলিখিত চুক্তি আছে, সেই চুক্তি থেকে আগে মুক্ত করতে হবে, তাহলে দুর্নীতি অনেকটা মুক্ত হবে। জি রাসেল ভাই, একটা আলোচনায় আসা যায়। আমরা দেখছি যে বাজেটের যে পরিমাণ, অঙ্কটা, এটা বছরে বছরে বেড়ে এখন অনেকটা জায়গায় চলে গেছে। এবার বাজেট সম্ভবত আমরা যেটা জেনেছি যে 9,38,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করা হবে, কিন্তু রাজস্ব আদায়ের পরিস্থিতি কিন্তু উল্টো দিকে, চিত্রটা মানে আরো খারাপের দিকে। এটা একটু আসতে চাই যে আপনি নিজেও ইকোনমিক্স নিয়ে লেখাপড়া করেন, এক্ষেত্রে অনেকে বলছেন যে এই বাজেটটা উচ্চাভিলাষী, এবং প্রতি বছর উচ্চাভিলাষী বাজেট দিয়ে এক ধরনের রাজনৈতিক এক ধরনের বাহবা নেওয়ার চেষ্টা করছে রাজনৈতিক সরকারগুলো, কিন্তু এটা বাস্তবায়ন আসলে সেভাবে হয় না। মানে এই জায়গাটাতে কতটা পরিবর্তন আসবে 24-এর পরে? হ্যাঁ, প্রথমত আপনার বাজেট যে উচ্চবিলাসী, এটা আমার কাছে একটা বাজওয়ার্ড মনে হয়। বাজেট তো উচ্চবিলাসী হবেই। আপনি তো ইকোনমিকে কন্ট্রাক্ট করতে চাইবেন না, আপনি তো ইকোনমিকে সংকুচিত করতে চাইবেন না, আপনি চাইবেন এটা আরও প্রসারিত হোক। এই জন্য আমরা সবসময় যে সম্প্রসারণমূলক যে মুদ্রানীতি, সম্প্রসারণমূলক বাজেটে চাই, যেটা ঘাটতি বাজেট বলে আমরা অন্যভাবে বলে থাকি। মূল জায়গাটা হলো যে আমাকে ব্যয়ের একটা ঋণ করে হলেও কিন্তু আমরা ঘি খাবো, আমাদের খেতেই হবে। হ্যাঁ, ঘি খেতে হবে, কিন্তু ঋণ পরিশোধ কিভাবে করব সেটা নিয়ে আমাদেরকে ম্যানেজ করতে হবে। কারণ আমাদের মতো অর্থনীতিগুলোতে আমার যা আছে আমি শুধুমাত্র তাই ব্যয় করব, তাই দিয়ে ডেভেলপমেন্ট আপনার প্ল্যান সাজাবো, তাহলে কিন্তু আমি বড় হতে পারবো না। আমাকে বড় করতে গেলে আমাকে বড় প্ল্যান করতে হবে, বড় বাজেট নিতে হবে। বড় যখন বাজেট নিব, তখন আমি সামহাও আমি ফাইন্যান্সের একটা চাপ থাকবে। কারণ প্রতিটা গভর্নমেন্ট কিন্তু ঘাটতি বাজেট মানে কি, আপনাকে সবসময় একটা চাপের মধ্যে কাজ করতে হবে। চাপ না হলে তো আপনি বড় হতে পারবেন না। এটা যে স্টুডেন্ট পরীক্ষা 1 নাম্বার হয়, সেটা আসলে চাপ নিয়ে পড়তে হয়। আমি নিজেও যদি জানি যে সেটা আমি অ্যাচিভ করতে পারবো না, মানে সেক্ষেত্রে, এবং অ্যাচিভ করা যাবে না তা নয়, কিন্তু অ্যাচিভ করার জন্য যে যে কাজগুলো করণীয়, যেন আমাদের এনবিআর কে শক্তিশালী করা, কিন্তু এনবিআর থাকবে কি থাকবে না এটা নিয়ে নানা রকম একটা অবস্থার মধ্যে চলে গেছে। মানে এই রাজস্ব আদায় হচ্ছে না কেন? এখানে অনেক ব্যবসায়ী আছেন যারা ট্যাক্স দেন না, যেটা বলে যে গরিব মানুষরা ট্যাক্স দিচ্ছেন, কিন্তু বড় লোকেরা তো 100% ট্যাক্স দেয়। আমরা যখন এখানে এই প্রেক্ষিতে বলতে পারি, যখন আমরা বলি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পর আমরা প্রথম এটা বলছি যে আমাদের পুরনো যে সেটেলমেন্ট, এই সেটেলমেন্টটা ভেঙে পড়েছে। যদি আপনি একদম ভাই যেটা বলছেন, আমি পুরোপুরি একমত। ভাই শুধু একটা জায়গায় টাচ করেন নাই, ভাই বলছেন যে ব্যুরোক্রেটস এবং ব্যবসায়ী, তারা কিন্তু আপনার একটা অলিখিত চুক্তির মধ্যে আছে। এই দুইটাকে আপনার সেটেল করে দেয় কারা? পলিটিশিয়ান। আমি বলছি এখন আমরা তো এনবিআর এবং দুদকের এই যে আমি কোনো বিশেষ প্রতিষ্ঠান যদি না বলে বর্গ আকারে বলি, আমলাতন্ত্র
অসাধু ব্যবসায়ী এবং অসাধু পলিটিশিয়ান, এই তিনটা গ্রুপ মিলে কিন্তু আপনার পুরো রাষ্ট্রকে আপনার পরিচালিত করেছে। এখন যে একটা সুযোগ এসেছিল যে আপনি আমলাতন্ত্রের জায়গা রেখে দিবেন, আমরা 18 নির্বাচনের পর দেখেছি রাজনীতিবিদরা হয়ে গিয়েছিল আমলাতন্ত্রের সামহাও গুটি, এবং আমলাতন্ত্র রাজনীতিবিদদের সামনে রেখে তারা তাদের মতো রাষ্ট্র পরিচালনা করেছে। অভ্যুত্থানের পরে তন্ত্র তো এটা আমরা চাই নাই, কিন্তু যখন আমলাতন্ত্র সংশোধনের অথবা তাদেরকে রিফর্ম করার জন্য প্রস্তাব করা হলো, কমিশন গঠন করা হলো, সামহাও এখন যারা গভর্নমেন্টে আছেন তাদের যারা রক্ষক যে আব্দুল সাত্তার সাহেব, তিনি কিন্তু সেই জনপ্রশাসনের সবাইকে নিয়ে কিন্তু এখন একটা অবস্থান নিয়ে এসেছে, কোনো পরিবর্তন করা যাবে না। মানে আমলাতন্ত্রে হাত দেওয়া যায় নাই, কাদের কারণে হাত দেওয়া যায় নাই প্রশ্ন কিন্তু করতে হবে। আমাদের মূল যে জায়গাটা বলছেন ধরেন আপনার এনবিআর তো আসলে মানে রাষ্ট্রের মধ্যে আলাদা রাষ্ট্র না, এনবিআর তো রাজনীতিবিদদের আপনার আন্ডারে কাজ করতে হবে। আপনার বাংলাদেশে যে দেখা যায় যে মন্ত্রণালয়গুলো যে সচিবদের যে আপনার কিন্তু রাজনীতিবিদ আন্ডারে কাজ করলে তো সমস্যা, রাজনীতিবিদদের কথাই চলতে হবে, তাদের ইচ্ছা অনিচ্ছা বাস্তবায়ন করতে হবে। আপনি ফোন দিবেন, প্রভাবিত করবেন না, এটা স্বাধীনভাবে সংস্থাগুলো, রাষ্ট্রীয় সংস্থাগুলো রাজনীতিবিদরা পলিসি তৈরি করে দেবে পার্লামেন্টে, সেই পলিসির আলোকে রাজনীতিবিদদের আন্ডারেই কাজ করতে হবে, এটা নিয়ে আসলে কোনো আপনার সংশয় নাই। এখন রাজনীতিবিদদের পলিসি থাকবে, রাজনীতিবিদরা পলিসি করবেন পার্লামেন্টে, সেই পলিসির আলোকে এখন দেখা যাচ্ছে রাজনীতিবিদরা পাপেট। এটা হোক আপনার এই সরকারের রাজনীতিবিদ কিংবা অতীতে যে জিনিসটা আসছে, আমাদেরকে সেই নেক্সাস থেকে বের হয়ে আসতে হবে। যদি আমরা এই নেক্সাসটা না ভাঙতে পারি তাহলে কিন্তু আমরা যে মাননীয় প্রধানমন্ত্রীর যে একটা $1 ট্রিলিয়ন অর্থনীতির একটা টার্গেট আছে 2034-এর মধ্যে, পাশাপাশি কিন্তু আমাদের একটা বিষয় বুঝতে হবে, অভ্যুত্থানে কিন্তু যে জনগণ রাস্তায় বের হয়ে এসেছিল তাদের মধ্যে কিন্তু এক একজন গার্মেন্টস শ্রমিক কেন রাস্তায় বের হয়েছিল, তার তো কোটা নিয়ে অথবা অন্যান্য বিষয় নিয়ে কনসার্ন ছিল না, আয়নাঘরে কনসার্ন ছিল না, তার কনসার্ন ছিল সে কাজ করছে, মজুরি পাচ্ছে, বাজারে গিয়ে দেখা যায় তার আসলে যেই পরিমাণ খাদ্যদ্রব্য সে কিনছে এটা তার পোষাচ্ছে না। তার মনে হয়েছে একটা বড় পরিবর্তন আসলে হয়তো বা তারও ভাগ্যের পরিবর্তন হবে, ওই মানুষগুলো কিন্তু রাষ্ট্রে নাই হয়ে যায় নাই। সো আমাদের $1 ট্রিলিয়ন অর্থনীতির জন্য যেরকম কাজ করতে হবে, একই সাথে কিন্তু ওই মানুষগুলোর স্বার্থের কথা দেখতে হবে। এবং ওই মানুষগুলোর স্বার্থের পক্ষে বড় বাধা কি, এই স্বার্থ অথবা এই মানুষগুলোর আপনার যে ডিমান্ড ফুলফিল করা বাধাটা কিন্তু আমলাতন্ত্র। কারণ আমরা যখন দেখি, আপনি রেস্টুরেন্টের কথা যথার্থই বলেছেন, অনেক রেস্টুরেন্টে খুব সুন্দরভাবে লেখা আছে যে আপনার এখানে কোনো কার্ড বিকাশ কোনো কিছু পেমেন্ট নেওয়া হয় না, কেবল ক্যাশ। আর এটা তো একটা অফেন্স। কিভাবে আপনি বলতে পারেন যে আপনি ক্যাশ অনলি? কেন ক্যাশ অনলি? আমরা যেখানে ক্যাশলেস ইকোনমির দিকে যাচ্ছি, আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো, আমাদের সমপর্যায়ের কোনো ইকোনমি আমাদের মতো একটা ক্যাশ নির্ভর না। আমাদের ক্যাশ নির্ভরের একটা সবচেয়ে বড় কারণ হলো যে কালো টাকার দৌরাত্ম্য। কারণ আপনি যদি এটাকে ট্রান্সপারেন্সি চান তাহলে আপনি ক্যাশলেসে যেতে হবে। আপনি ধরেন এই যে প্রতিষ্ঠানগুলো যারা চোখের সামনে আপনার আমার সামনে দেখাচ্ছে এবং কেউ কিন্তু প্রশ্ন করছে না, দিয়ে চলে আসছে, আমাদের জায়গায় নাগরিকের জায়গা থেকে কিন্তু একটা অ্যাকাউন্টেবিলিটি আছে যে এখানে রাষ্ট্রে আপনি ধরেন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বলেন, আপনার ইন্টারন্যাশনাল কার্ড বলেন কিংবা লোকাল ব্যাংকের কার্ড বলেন, ওয়াই তুমি অ্যাকসেপ্ট করতে পারবে না? সো এই জায়গার আপনার লুপুলসটা কোথায়, আপনার শুভঙ্করের ফাঁকিটা কোথায়? ফাঁকিটা হলো সে যেই পরিমাণ বিক্রি করছে সেই পরিমাণ তো আপনার ভ্যাট দিচ্ছে না, গভর্নমেন্টকে ঠকাচ্ছে, মানে আমাকেই ঠকাচ্ছে, আমার কাছ থেকে ক্যাশ নিয়ে কিন্তু সে আমার অধিকারই হরণ করছে। এই জায়গায় মূল জায়গাটা হলো আমাদের নেক্সাস ভাঙতে হবে, কোনো বিকল্প নাই। নেক্সাস যদি না ভাঙে তাহলে আমরা হয়তো এই সরকারকে আমরা দোষারোপ করতে পারবো, এই সরকার 5 বছর থেকে চলে যাবে। যদি নেক্সাস অব্যাহত থাকে তাহলে এরপরে যে সরকার আসুক তারা কিন্তু সার্ভিস ডেলিভারি দিতে পারবে। প্রশ্ন হচ্ছে যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? না, এই নেক্সাস ভাঙবে কে, কিভাবে ভাঙবে? নেক্সাস যারা ক্ষমতার দায়িত্বে থাকেন, রাষ্ট্রপ্রধান দায়িত্বে থাকেন, তাদের দায়িত্ব সবার আগে, তারাই নেক্সাস করেন, তারা ভাঙবেন। আমি বলছি যে আপনি যদি ভাঙার দায়িত্ব বলছেন, বিড়ালের ঘন্টায় যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকেন, সেটি যেই দলই থাকুক না কেন, কালকে যদি এনসিপিও এসে রাষ্ট্র ক্ষমতা থাকে তাদের দায়িত্ব থাকবে রাষ্ট্রের যে সব দুর্বলতা আছে, হ্যাঁ, সবলতা আপনার দায়িত্ব, এটা আপনি করবেন। এটা আর কি এত পাবলিসিটি করার কিছু নাই, কিন্তু যেসব দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলোকে মাথায় নিয়ে, যেই দুর্বলতার বিরুদ্ধে, যেই আয় বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজ, সাধারণ ছাত্র জনতা, শ্রমিকরাও কিন্তু যারা হতাহত হয়েছেন, তাদের প্রাণের বিনিময়ে যেই প্রত্যাশা, সেটি হচ্ছে আয় বৈষম্য দূরকরণ, কর্মসংস্থান, দেশীয় শিল্প সুরক্ষা দিয়ে আপনি কর্মসংস্থানের দিকে যাইতে হবে। এই ভাই উনি একটা কথা বলেছিলেন যে উৎপাদনশীল খাতগুলোকে সুরক্ষা দিতে হবে, যে ছোট ব্যবসায়ীদেরকে আপনি যদি সুরক্ষা না দেন বড় ব্যবসায়ীরা কিন্তু টিকবে না। আবার বড় ব্যবসায়ী যে প্রোডাক্ট উৎপাদন আপনি বলছেন যে ব্যবসায়ীদের সুরক্ষা, আমাদের কৃষিকে সুরক্ষা দিতে হবে, কিন্তু আমরা একই সাথে আমেরিকার সাথে আমরা বাণিজ্য চুক্তি করে আমরা আলু আনছি, গম আনছি, গরুর মাংস আনছি, মানে শুধু কৃষি না, আপনি সব ধরনের ব্যবসায়ীদেরকে সুরক্ষা দিতে হবে এখানে। কিন্তু একই সাথে যখন আমরা আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করছি, আমাদের তখন জাতীয় স্বার্থ বিঘ্ন হচ্ছে,
হচ্ছে কিনা সেটি জাতীয় স্বার্থ তো আপনি বিক্রি করে দিচ্ছেন। ইউনূস তো জাতীয় তাহলে স্বার্থ আপনি তো সুরক্ষা পাবেন দেশ কিভাবে? বিক্রি করে, দাসত্বের চুক্তি করে বিক্রি করে দিচ্ছে দেশ। আপনি সুরক্ষা পাবেন কিভাবে? এই সুরক্ষা তো নাই আমাদের এখন। আপনি কেন আপনি তেল কিনতে, আমরা রাশিয়ার তেল কিনতে আমরা আমেরিকান অনুমোদন নেই? এর মধ্যে দিয়ে কি আমরা দাসত্ব দেউলিয়া করি নাই? আমরা যে এই বাণিজ্য চুক্তির নামে দেশটা যে বর্গা দিয়ে দিছি আমেরিকার কাছে, এটা তো চূড়ান্ত বহিঃপ্রকাশ হচ্ছে রাশিয়ার তেল কিনতে গিয়ে আমেরিকার অনুমোদন। কিন্তু আপনি তো চাইছেন যে সুরক্ষা, সেটি কিভাবে সম্ভব? আপনি তো একবারে দস্তখত দিয়ে এসছেন বা ক্ষমতা চালাচ্ছেন, সেক্ষেত্রে এই জনস্বার্থের সুরক্ষা, আপনি নিজস্ব শিল্পের সুরক্ষা, নিজস্ব জাতীয় অর্থনীতির বিকাশ কিভাবে ঘটাবেন? প্রশ্ন এটি। জাতীয় অর্থনীতির বিকাশ ঘটানোর জন্য আমাদেরকে জাতীয় ঐক্যমত আগে দরকার। আমরা পলিসি ঠিক করতে হবে যে সব দল মিলে। 24-এর পরে তো ঐক্যমত হয়েছিল, সেই ঐক্যমত টিকে নিয়ে জুলাই সনদ এখানে কোনো নিয়ে ঐক্যমত এখন হয় আপনাদের নাই। বিরোধের জাতীয় মধ্যে আছে। সুরক্ষায় কোনো ঐক্যমত হয়নি তো। কোথায় ঐক্যমত হয়েছে? ঐক্যমত হইলে তো হচ্ছে আজকে বিরোধী দল এক ধরনের কথা বলতো না, এনসিপি এক ধরনের কথা বলতো না, বাম দলগুলো এক ধরনের কথা বলতো না, বিএনপি এক ধরনের কথা বলতো না। জাতীয় ঐক্যমত হয় নাই, বোগাস, ভাগাভাগি হয়েছে। জাতীয় ঐক্যমতের নামে নির্বাচনে একটি ভাগাভাগি হয়েছে, সেই ভাগাভাগিতে আসন ভাগাভাগির মধ্যে ক্ষমতার ভাগাভাগি পর্যন্ত জাতীয় ঐক্যমত হয়েছে। এরপরে আর কোনো জাতীয় ঐক্যমত হয় নাই। বাংলাদেশের অর্থনীতির সুরক্ষায়, বাংলাদেশের মানুষের সুরক্ষায়, আয় বৈষম্য দূরকরণে, জনগণের আয় বাড়ানোর কোনো ঐক্যমত হয় নাই। মানুষের আয় বাড়বে, গরিব মানুষের আয় বাড়বে, তার কোনো ঐক্যমত হয় নাই। আজকে নাসা গ্রুপের শ্রমিকরা, আপনি যেই নাসার মালিক হচ্ছে এখন জেলখানায়, বাংলাদেশের ব্যাংক অন্যতম ব্যাংক ডাকাত নাসা গ্রুপের নজরুল ইসলাম মজুমদার এর মতো ব্যাংক ডাকাতের প্রতিষ্ঠান, আজকে গার্মেন্টস শ্রমিকরা কয়েক মাসের বেতন না পেয়ে মাঠে নেমেছে। হ্যাঁ, তাদের ভাগ্যের কোনো পরিবর্তন কিন্তু ইউনূস কইরা যায় নাই। ইউনূস করে যায়নি, কিন্তু বর্তমান সরকার তো ক্ষমতায় এসছে। আলাউদ্দিন মোহাম্মদ, আসলে জাতীয় ঐক্য হয়নি, রাসেল ভাই যেটি বলছেন যে যেটা ঐক্য হয়েছে ক্ষমতার ভাগাভাগির ঐক্য, আপনারাও সেখানে পাঠ করেছেন কিনা? না, প্রথমত আপনার একটা জাতীয় ঐক্যমত আছে, আমি এটাকে অস্বীকার করছি না। যেমন ইউএসটিআর এর যে কথাটা বললেন, ধরেন এখানে কিন্তু ইউএসটিআর যাদের জন্য হয়েছে তারা কিন্তু এখন নীরব। কাদের জন্য হয়েছে? বড় বড় ব্যবসায়ীদের জন্য হয়েছে, যারা যুক্তরাষ্ট্রের বাজারে আপনার বার্ষিক প্রায় $8 বিলিয়ন বেশি পণ্য রপ্তানি করে। কারণ এই পণ্যটা কিন্তু তারা রপ্তানি করে, টাকাটা কিন্তু বাংলাদেশে আসে না। আমাদের মোটা দাগে $30 বিলিয়নের কাছাকাছি আপনার রিজার্ভ। এখন আপনি দেখেন $8 বিলিয়ন মার্কেট সুরক্ষা করতে গিয়ে সেখানে গভর্নমেন্ট কম্প্রোমাইজ করেছে, এটা সত্য। এবং আমি কিন্তু নিজে পত্রিকায় লিখেছি, বেশ কয়েকবার লিখেছি এবং কথাও বলছি। এবং এই আমি একটু দুঃখিত, 8 বিলিয়নের বাজারে আমরা এক্সপোর্ট করি, 8 বিলিয়নের এগেইনস্টে আমরা ইম্পোর্ট করি কি পরিমাণ, সেই তথ্যটা কি? আমি এখান থেকে কি প্রফিট করি, কি ট্যাক্স দিচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্রকে? ইমব্যালেন্স আছে অনেক। সেটা নিয়ে আমার এটা তো এক ধরনের চাতুর্যপূর্ণ প্রতারণা। না, ঠিক আছে, আমাকে যে বিষয়টা বুঝতে হবে, ধরেন আপনার ইউনূস সরকারকে ডেফিনেটলি আমিও বলবো তার এখানে অদক্ষতা আছে। জাতীয় ঐক্যের জায়গাটা একটু স্পষ্ট করেন। জাতীয় ঐক্যের জায়গাটা বলছে, ধরেন এখানে যে ট্রেড চুক্তিটা হয়েছে, আমরা বারবার এই চুক্তিটাতে ফিরে যাচ্ছি, কিন্তু এটা বুঝতে হবে যে এখনো বিএনপি তাহলে এই চুক্তিকে কেন এগিয়ে নিয়ে যাচ্ছে, জামাত কেন এই চুক্তির বিপক্ষে আপনার মানে শক্তিশালী অবস্থান নিচ্ছে না। মূল জায়গাটা হলো যে আমরা অবস্থান নিচ্ছি, আমাদের আওয়াজ ছোট, আমাদের আওয়াজের তো আমরা অনেকে কোনো আওয়াজ তো আপনাদের সবার আওয়াজ উপরে চলে যায়, এনসিপির আওয়াজ। না, এনসিপি তো এখন এনসিপি কি আপনার রাস্তা ব্লক করবে? এত ছোট না, আমরা তো 100 দিনের সরকারকে এখন পর্যন্ত কোথাও ডিস্টার্ব করি নাই, আমরা ডিস্টার্ব করতে চাই না। আমরা চাই সরকারকে যৌক্তিক সমালোচনার মাধ্যমে চাপে রাখা। কারণ একটা বিষয় বুঝতে হবে, এটা কিন্তু নির্বাচিত সরকার। নির্বাচিত সরকারকে যদি আপনি তার সার্ভিস ডেলিভারির সুযোগ না দেন, তাহলে কিন্তু বাংলাদেশের যে গণতন্ত্রের বিকাশের সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা কিন্তু হবে না। আপনি 15 বছর একটা দুঃশাসনের মধ্যে ছিলেন, নির্বাচন ছাড়া ছিলেন, একটা নির্বাচন হয়েছে, নির্বাচিত সরকারকে তো সুযোগ দিতে হবে। এবং সংসদ তো ওপেন আছে, সংসদে সবাই আছে, সংসদে ওয়াকআউট হয়, বাট স্টিল সংসদে ডিবেটের সুযোগ আছে। আমরা সেই ডিবেটটা করে যাচ্ছি। আমার মূল জায়গাটা হলো যে এখানে যে নেক্সাসের কথা বলছেন, এই ইউএসটিআর কিন্তু সেই নেক্সাসের একটা ফল, আপনাকে এটা মাথায় রাখতে হবে। কারণ এই ব্যবসায়ীদের স্বার্থ থেকে কোনো সরকার বের হতে আসতে পারে নাই। কারণ অধ্যাপক ইউনূসকে আপনি গালি দিতে পারবেন, বাট ইউনূস যে চুক্তি 72 ঘন্টা আগে করে গিয়েছে, এই চুক্তি তো ইউনূস একা করে না। ইউনূসের যে পররাষ্ট্রমন্ত্রী এই চুক্তি করেছেন, এই পররাষ্ট্রমন্ত্রী তো বিএনপি মাথার তাজ বানিয়ে রেখেছে। এবং আমি বিএনপি কেন অপরাধের কিছু দেখি না, কিন্তু মূল জায়গাটা হলো জাতীয় স্বার্থ সুরক্ষার যে এখন এভিনিউ খোলা আছে, এবং বিশেষ করে সভরেন্টির যে কম্প্রোমাইজ করার জায়গাটা, এই জায়গায় আসলে আমাদের অ্যাকশনগুলো কি হবে, সেই অ্যাকশন প্ল্যান নিয়ে আমাদের কথা বলতে হবে। এবং এই চুক্তি কিন্তু রিভিউর পর্যায়ে আছে, চুক্তি কিন্তু আপনার অ্যাজ ইট ইজ বাস্তবায়ন হচ্ছে না এবং হওয়া উচিত না। এই চুক্তি যেই জায়গাগুলো আমাদের সভরেন্টিকে কম্প্রোমাইজ করে, অ্যাট দ্য সেম আমাদেরকে বুঝতে হবে যে আমরা কিন্তু প্রায় 15 বছর আমাদের সভরেন্টি একটা বিশেষ শক্তির কাছে, একটা বিশেষ দেশের কাছে কক্ষিগত ছিল। বিশেষ করে পিলখানা হত্যাকাণ্ডের পর থেকে যদি দেখেন, বাংলাদেশ একটা নতজন পররাষ্ট্র মধ্যে চলে গিয়েছিল। সেই জায়গা থেকে কিন্তু বাংলাদেশকে বের করে এনে একটা গ্লোবাল যে পাওয়ার রিঅ্যালাইনমেন্ট হচ্ছে, সেই অ্যালাইনমেন্টের একটা অংশ কিন্তু বাংলাদেশ এখন, সেই বাংলাদেশে কিন্তু তার রোল প্লে করতে হবে। যেমন বাংলাদেশের জাতিসংঘের যে আপনার স্থায়ী মানে যে ইউএনজি এর যে প্রেসিডেন্সি, এই প্রেসিডেন্সি
প্রেসিডেন্সি থেকে শুরু করে সব জায়গায় বাংলাদেশ কিন্তু একটা থ্রাইভিং অবস্থা আছে। এই অবস্থায় যেটা ভাইবো যেটা বললেন জাতীয় ঐক্য একটা বাজওয়ার্ড, বাট স্টিল ধরেন জাতীয় ঐক্য আমাদের বিশেষ জায়গা অবশ্যই লাগবে। ইউএসটিও রিভিউর ক্ষেত্রে জাতীয় ঐক্য আমি বিশ্বাস করে আছে বলে বিএনপি ধীরে ধীরে আগাচ্ছে এবং এই চুক্তি রিভিউ করে আগাচ্ছে। আরেকটা বিষয় বুঝতে হবে যে আঞ্চলিক যে আমাদের অথবা যে ডোমেস্টিক মার্কেট, আপনার যে বাজার রেগুলেশন করবেন, আপনি কৃষকদের সুরক্ষা দিবেন, আপনার এটি যদি ক্যাপাসিটি অর্জন না করেন, আপনি কখনোই শুধু চুক্তি না, আরও আপনি যখন গ্লোবাল মার্কেটের সাথে যত বেশি কানেক্টেড হবেন তত বেশি আপনার মার্কেট ধসে পড়বে। সো আপনার নিজের স্বার্থেই কিন্তু ডোমেস্টিক মার্কেটকে এবং সাপ্লাই চেইনকে কিন্তু জোরদার করতে হবে। যে আপনি বলেছেন জাতীয় ঐক্যের প্রসঙ্গটা আমরা দেখি যে আপনারা একই সুরে কথা বলছেন এখনো ওই একটা ইস্যুতে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ফেরা বা ছাত্রলীগ মিছিল করছে তখন কিন্তু আপনারা একজোটে, কিন্তু এই যে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়, জনস্বার্থ গুরুত্বপূর্ণ বিষয়ে এই যে বলছেন যে ঐক্যমত হতে পারলেন না, মানে আসলে কোন জায়গায় আমরা যাচ্ছি? আমিন রাসেল ভাই, রুহুল আমিন রাসেল ভাই, সেটা এটা বলেন। আমি একটু রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ না থাকলে অর্থনৈতিক সমৃদ্ধি হয় না। তো আপনি সামনে রাজনীতি কতটা স্থিতিশীল থাকবে বলে আপনারা মনে করেন, বা কি পরিস্থিতি? বিরোধী পক্ষে জামাত, এনসিপি আছে, তারা এখন যদি সময় দিচ্ছে, কি ধরনের পরিস্থিতি হতে পারে? আমাদের অর্থনীতির সাপেক্ষে পরিস্থিতি বহাল থাকবে কিনা? আমি তো মনে করি একেবারে আগামী এক দশকেও বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের স্থিতিশীলতা থাকবে। সেটি হচ্ছে, এবং এই কম্প্রোমাইজের সমঝোতার রাজনীতি, এখন তো আমরা এক ধরনের নির্বাচনের মধ্য দিয়ে যে সমঝোতার রাজনীতি আছে, এটা আগামী এক দশক চোখ বুঝে আওয়ামী লীগ বিএনপি এটা বজায় রাখবে। সরি, দুঃখিত, আমি জামাত এবং বিএনপি এটা বজায় রাখবে, এনসিপি সহ এরা সবাই বজায় রাখবে। কোনোভাবেই স্বৈরাচার বিরোধী ফ্যাসিবাদী শক্তিকে তারা এখানে মাথা দিবে না। সেটা রাস্তাঘাটে বিচ্ছিন্নভাবে যত যাই হোক না কেন, আমার মনে হয় যে স্বৈরাচার এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে বাংলাদেশ আগামী এক এই জায়গাটা একটা জাতীয় ঐক্যবদ্ধ একটা অবস্থা, জাতীয় সব ধরনের আধিপত্যবাদ, শুধুমাত্র ভারতীয় আধিপত্যবাদ না, চৈনিক আধিপত্যবাদ, মার্কিন আধিপত্যবাদ, রাশিয়া আধিপত্যবাদ, সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে এক ধরনের লড়াই কিন্তু থাকবে। আপনি ভারতীয় আধিপত্যবাদকে মোকাবেলার নাম করে আপনি যে মার্কিন আধিপত্যবাদ বা মার্কিন দাসত্ব গ্রহণ করবেন কুখ্যাত খলিলুর রহমানের চুক্তি দ্বারা, সেটাও কিন্তু বাংলাদেশের মানুষ মানবে না। জি, আরেকটু আলোচনা আসতে চাই আমিন ভাই, যে আমরা রাজনৈতিক পরিস্থিতির দিকে, যেহেতু রাজনীতি আলোচনার বিষয় আছে, আমরা দেখছি যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এটি খুব একটা বড় একটা জায়গা। জনগণ চেয়েছিল যে ডক্টর ইউনূসের সময় যে পরিস্থিতিটা ছিল, আমরা মব সংস্কৃতির কথা বলতাম, সেখান থেকে কতটা বেরিয়ে এসে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিকঠাক করা গেছে বা না করা গেলে কেন যাচ্ছে না? আমরা টিআইবির একটা রিপোর্ট দেখেছি, সেখানে কিন্তু বিশাল ভয়াবহ পরিসংখ্যান আছে, ধর্ষণের, হত্যাকাণ্ডের, নানা রকম, এবং সেটা আগের চেয়ে পরিমাণটা অনেক বেশি। বিষয়টা হচ্ছে গত 18 মাস তো বাংলাদেশ একটা মবের রাজ্যে পরিণত হয়েছিল। সেই 18 মাসের মবের রাজ্য থেকে একটু আপনি সুস্থতার জায়গায় নিয়ে আস্তে আস্তে মব কিন্তু আস্তে আস্তে কমছে, এখনো মব কমে নেই। ধর্ষণ তো নারী শিশুদের উপর নির্যাতন হচ্ছে। আমাদের মনোজগতে এক ধরনের পশুত্ব ধারণ করা আছে যাদের মনে, তারা এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হচ্ছে। পশু ছাড়া একজন শিশু বাচ্চাকে ধর্ষণ করতে পারে না। কোনো মানবিক মানুষ নারী শিশুদের প্রতি অমানবিক কোনো আচরণ করতে পারে না। আমি খুব সিম্পলি এভাবে বলতে চাই, একটা 7 বছরের বাচ্চাকে ধর্ষণের মানসিকতা কোন জায়গায়, কত বড় পশু হলে মানুষ তো প্রশ্নই আসে না, মনুষ্যত্ব তো তার মনে ছিল না কখনোই, এবং একের পর এক ঘটে যাচ্ছে। এটা হচ্ছে আরেক ধরনের সামাজিক অবক্ষয়, যেটি হচ্ছে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যেই ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে, এটা কিন্তু বড়রাও করছে। শুধুমাত্র যে অপরাধ যারা সংগঠিত করে বা আপনি বখাটে বলেন বা কিশোর গ্যাং বলেন তারা করছে তা কিন্তু না। আমরা সমাজে এক ধরনের সুস্থ মানুষ যারা আছি, তারাও যে ধরনের সোশ্যাল মিডিয়ায় একে অপরকে লিখছি, এমনকি রাজনীতিবিদরাও একে অপরকে যেভাবে আর কি করছে, এক ধরনের পুরো জাতি একটা ট্রমার মধ্যে আছে। গত 18 মাস আমরা এক ধরনের ট্রমায় ছিলাম, গত 17 বছর আমরা এক ধরনের ট্রমায় ছিলাম, তার আগে অনিলিবেন আর এক ধরনের ট্রমায় ছিলাম। আমরা কিন্তু ট্রমা থেকে মুক্ত হতে দীর্ঘ সময় ট্রমায় থাকলে তো আসলে আমাদের জীবনী শক্তি খুব বেশি ক্ষয়ে যাচ্ছে কিনা আলাউদ্দিন মোহাম্মদ, মানে সব দিক থেকে সামাজিক রাজনৈতিক শক্তি হিসেবে, মানে পরিবর্তন 24-এর আপনারা নতুন বাংলাদেশের কথা বলেছিলেন, আমরা বলেছিলাম নতুন বাংলাদেশ 2.0, নয়া বন্দোবস্তের কথা বলা হয়েছিল। এমন একটি সমাজ চাইবো যেখানে বৈষম্য থাকবে না, কেউ কারো দ্বারা নিপীড়িত হবে না, বৈষম্যের শিকার হবে না। সেই যে মানবিক বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, সেটি কি আমরা আসলে কেন মানে প্রতিষ্ঠা করতে পারছি না কেন? মানে আপনারাই তো এখন পলিসি ইন্ডিয়া বলে কাজ করছেন, সরকার গঠন করছেন, অন্তপক্ষে বাইরে থেকে হলেও
এক ধরনের চাপ সৃষ্টি করছেন। সরকার গঠন করছে না, তাহলে মানে সহযোগিতা সরকার করছে। গঠনে সহায়তা করছেন, মানে এখন সে ফেসিস্ট নাই, কিন্তু তাহলে নতুন একটা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ উদ্ভাসিত হচ্ছে না কেন, বা হচ্ছে কি, সেটাও একটা প্রশ্ন। না, প্রথমত যদি সবকিছু অর্জন হয়ে যেত তাহলে আমাকে আপনি এখানে পেতেন না। হয়তো আমার স্বর্গই হয়ে জায়গা যেত। ছিল না, সেটা আমাদের রাজনীতি করার প্রয়োজন হতো না। আমাদের রাজনীতির মূল উদ্দেশ্যটা হলো যে বাংলাদেশে আপনার মানে পুরো সিস্টেমটা ডিসএমবেডেড হয়েছে, আলগা হয়ে গেছে। এখন আলগা হয়ে যাওয়া মানে কি, যে একটা ফেসিস্ট যে একটা কাঠামো হয়েছিল এটা ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে গেছে। এখন কিন্তু ধরেন এলিমেন্ট কিন্তু সমাজে রয়ে গিয়েছে, কিন্তু ফেসিস্ট কাঠামোর বিপরীতে যে গণতান্ত্রিক কাঠামো, এই কাঠামো কিন্তু এখনো তৈরি হয় নাই। কারণ আমরা কিন্তু যে আপনি তাত্ত্বিকভাবে আপনি একটু ইমাজিনারি চিন্তা করে দেখেন, কারণ সেই কাঠামোটা কি রাতারাতি তৈরি হবে? রাতারাতি কিন্তু তৈরি হবে না, বাট এটা প্রচেষ্টা থাকতে হবে কিনা, প্রচেষ্টা থাকতে হবে। এখানে সবচেয়ে দুর্ভাগ্যজনকভাবে বড় যে ক্ষতিটা করেছে সেটা হলো যে বিএনপি সরকার আপনার যারা যে 2/3 মেজরিটির মাধ্যমে আসার পর যদি তারা সত্যিকার অর্থে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অনুযায়ী তারা সংস্কার পরিষদের শপথ গ্রহণ করতো, যেটা ঐক্যমতের কথা বললো, তখন কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশ 2.0-তে যেত। কারণ আপনি এখন বলেন, আজকেও কিন্তু সংবিধান সংশোধন নিয়ে একটা বড় আপনার তর্ক হয়েছে এবং এটা হতেই থাকবে। কারণ আপনি ধরেন আপনার যেই সংবিধান মৌলিক কাঠামো আপনি পরিবর্তন করছেন এবং পরিবর্তন কিন্তু করে ফেলেছেন। আপনি পঞ্চদশ সংশোধনীর যেই আদেশ বাতিল হয়েছিল, মানে আদালতের মাধ্যমে যেটা বাতিল করা হয়েছে, আপনি কিন্তু সংশোধনী না ফিরিয়ে এনেই সংশোধনী তো যা ছিল তা কিন্তু সব জায়গায় বাস্তবায়ন করেছেন। এখন যদি আপনি এটাকে আবার রিইনস্টেট করবেন, তাহলে তো পরবর্তীতে আবার যে কোনো সরকার এসে 2/3 মেজরিটি দিয়ে কিন্তু এটাকে বাতিল করতে পারে। এই যে একটা অব্যবস্থাপনা আমরা রেখে দিয়েছি, একটা স্ট্রাকচারাল যে একটা মানে যে জায়গাটা আপনার সাথে একটু আগে কথা বলছিলাম যে বাংলাদেশের যেই আপনার পরিবর্তনের জন্য যে সংগ্রাম, এটা কিন্তু টুটি ফাটা বাজেট দিয়ে আর মলম লাগিয়ে কিন্তু এটা পরিবর্তন হবে না। এখানে কিন্তু একটা স্ট্রাকচারাল আপনার ইন্টারভেনশন দরকার। এই কাঠামোগত পরিবর্তনের জায়গায় যদি বিএনপি শুরু থেকেই কমিটেড থাকতো, তাহলে হয়তো বা আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন সবকিছু বরং স্বাভাবিক থাকতো। কারণ যখন এই যে সমঝোতা রাজনীতি বলছেন, আমি তো সমঝোতা তো রাষ্ট্র তো একটা সমঝোতাই, রাষ্ট্র একটা চুক্তি, এই চুক্তির মধ্যকার শক্তিগুলোর মধ্যে কি সমঝোতা থাকবে না? থাকাটাই আমি ইতিবাচক মনে করি। এবং এই সমঝোতার জায়গাটা যখন ফাটল ধরছে, তখনই কিন্তু আবার ফেসিস্ট কাঠামো এসে নতুন করে রিইনস্টিট হওয়ার চেষ্টা করছে, নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। আমাদের সংগ্রাম কিন্তু কোনো বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে না, আমাদের সংগ্রাম হলো যে এই যে কাঠামোটা গুঁড়া হয়ে গেছে, এটা যাতে আর কখনো একসাথে না হতে পারে। আমাদের লাগবে এটার বিপরীতে গণতান্ত্রিক কাঠামো নির্মাণ। সেটা যদি হয়ে যায়, তারপর আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, অর্থনীতি বলেন, কিংবা আমাদের যে বহির্বিশ্বে যে আমাদের ইমেজ বলেন, সবগুলো জায়গায় কিন্তু একটা হোলিস্টিক পরিবর্তন এবং হোলিস্টিক কিন্তু আপনার অগ্রগতি হয়ে যাবে। রাসেল ভাই, এই যে ওই কথাটা আসি যে বিএনপি অনেক কিছু করছে, 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় এলো, এটি কি বিএনপির জন্য একটু খুব বেশি আত্মবিশ্বাস তৈরি করছে কিনা? জুলাই সনদকে তারা বাস্তবায়ন করছে না, যেটি হচ্ছে যে সংবিধান সংস্কার পরিষদের অঙ্গীকার তারা নিলেন না, আর কাঠামোগত পরিবর্তন হচ্ছে না, মানে আগেরটাই কাঠামোগত রেখে দেওয়া হচ্ছে। পরিবর্তন বলতে আর কি আপনি বোঝাতে চাচ্ছেন যে জুলাই সনদ, এই তো জুলাই সনদ সহ বিএনপি তো বলছে যে আর কি, এবং প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে বিএনপির সবাই বলছে তো যে তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে। তাহলে তারা জুলাই সনদ পালন করছে না, এই কথা আপনি কিভাবে বলেন? সেটা বলেছে, কিন্তু যেটি ঐক্যমত্যে যে আগেটা সনদ তৈরি হলো, যেখানে বিএনপি স্বাক্ষর করলো, তারা তো বলছে এটা অক্ষরে অক্ষরে পালন করবে। তারা যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলো তারা করবে না, পরিষ্কার। কিন্তু সেটা তো এনসিপি আস্থা ভরসা রাখতে পারছে না, তাদের আন্দোলনের শক্তি সহকারী যারা সবসময় যদি সরকারি দলের কথার মতো চলে তাহলে তো আর হবে না। এনসিপি তো এক ধরনের প্রেসার গ্রুপ, তারা তো এনসিপি এই অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠে একটা রাজনৈতিক দল তরুণদের। হ্যাঁ, তাদের কাছে তো এই দায়বদ্ধতা মানুষের আছে যে এনসিপি জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকারকে, যেহেতু এনসিপি এখন ক্ষমতায় নাই, তার যতটুকু শক্তি সামর্থ্য আছে সে তার ওই শক্তি দিয়ে সরকারকে প্রভাবিত করবার চেষ্টা করবে। প্রেশার বিরোধী দলগুলো যেটা করে আর কি সেটা করবে। সেইখানে এনসিপি কতটা এটা করতে পারবে এবং সরকারের কাছ থেকে সরকারকে বাধ্য করতে পারবে, এটা এনসিপির সক্ষমতা এবং সরকারের সক্ষমতার উপর নির্ভর করবে যে সরকার এনসিপির বক্তব্য কতটা শুনবে না, সেটা নির্ভর করবে। মানে এনসিপি জামাত চাপ দিলে বিএনপি কাঠামোগত পরিবর্তন করবে, আপনি সেটাই বলতে চাইছেন? চাপ তো দিচ্ছে তারা, চাপ ছাড়া কি করবে না? না, বিএনপি তো বলছে যে অক্ষরে অক্ষরে পালন করবে। আপনি তো প্রধানমন্ত্রীর বক্তব্য পরিষ্কার, সেটা বলেছেন, এবং বিএনপির বক্তব্য তো পরিষ্কার যে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে এবং যেসব জায়গায় তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেগুলো তারা পালন করবেন। বিএনপির তো শর্ত আছে, জুলাই সনদ নিয়ে তো বিএনপির শর্ত আছে, একইভাবে কিন্তু জামাত এনসিপিরও শর্ত আছে।
রাসেল ভাই, ওই যে ব্যাংক নিয়ে কিন্তু বহুদিন থেকে আলোচনা হচ্ছে যে গত সরকারের সময়ে, হাসিনা সরকারের সময়ে ব্যাংকের আসলে একেবারেই খালি হয়ে গেছে, এটা ব্যাংকের আপনার খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে, টাকা চলে গেছে, কিন্তু এতদিনও এই ব্যাংকের এই জায়গাটিকে কেন স্থাবল করা যাচ্ছে না, ভোক্তাদের মানে সঞ্চয়কারীদের আস্থা ফিরে আনা যাচ্ছে না? মানে এখানে দেখেন 17 বছরের লুটতরাজ আপনি তো আর 17 দিন বা 17 মাসেও করতে পারবেন না। 17 বছর যে লুটতরাজ হয়েছে, এর সঙ্গে গত 18 মাস যে লুটতরাজ এবং দখলদারিত্ব হয়েছে ব্যাংকগুলোতে, হ্যাঁ, এটা তো অস্বীকার করার সুযোগ নাই। এবং ক্ষমতার পালা বদলে, হ্যাঁ, এখনও যে নতুন ধরনের পুরনো যারা ডাইরেক্টর ছিলেন গত 17 বছর ব্যাংকের মালিকানা যারা বুঝা পান নাই, আমি বিভিন্ন ব্যাংকের নাম না বললাম, হ্যাঁ, বিভিন্ন ব্যাংকের অনেক যারা পরিচালক ছিলেন, ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ছিলেন গত 17 বছর, তো তারা হচ্ছে এই ব্যাংকগুলোর কাছে যেতে পারেননি। এমন অনেক উদ্যোক্তা আছে, ব্যাংক মালিক আছে যাদেরকে মেরে ফেলা হয়েছিল। হ্যাঁ, আপনি নিশ্চয়ই আমাদের নানা ধরনের বড় বড়, এর মধ্যে কিন্তু গণমাধ্যম এই সংবাদগুলো প্রকাশ করেছিল, এই ব্যাংকগুলোর মালিকদেরকে কিভাবে ব্যাংক থেকে বের করে দেওয়া হয়েছিল। একটা ব্যাংকের নাম বলি না, এক্সিম ব্যাংক, যে ব্যাংকটির উদ্যোক্তা ছিলেন যারা, হ্যাঁ, পুরো সবাইকে, সকল মালিককে সরিয়ে দিয়ে নাসার নজরুল ইসলাম মজুমদার পুরো ব্যাংকটা একা গিলে ফেলেছিলেন। ইসলামী ব্যাংকেও এক ধরনের কর্তৃত্ব জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে সেটি বিএনপি কর্তৃত্ব নিচ্ছে, এটা নিয়ে আমরা মহড়া দেখছি। আমি শেষ করি, যেহেতু আপনি ইসলাম ব্যাংক পরে আসি আর কি, আপনি যদি ইসলাম ব্যাংকটা আনেন তাহলে অন্যান্য লুটতরাজগুলো আড়াল হয়ে যাবে। জায়গা নিয়ে এসে এটা মানে সেটেল করা যাচ্ছে না কেন, আমি সেটি বলছি। মানে না, এইখানে এক ধরনের ভুল বোঝাবুঝি আছে আর কি, এবং এই ব্যাংকের গ্রাহকরাও এই ধরনের আন্দোলন আর কি। ইসলাম ব্যাংক তো চলে হচ্ছে ব্যাংক কোম্পানি আইনে, এবং তার নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক তার নিয়ন্ত্রণ, সে যে নিয়োগ দিয়েছে তা চ্যালেঞ্জ করে আদালত কেউ করে নাই। কোনো গ্রাহক কি চ্যালেঞ্জ করছে আদালতে? আপনি ইসলাম ব্যাংকের সামনে একটা মব তৈরি করলেন, মব তৈরি করে তার চেয়ারম্যানের নিয়োগ আপনি চ্যালেঞ্জ করছেন। এইটা আর এক ধরনের বিরাজনীতিকরণের নয়া বন্দোবস্ত। একটু ছোট ছোট করে আসতে চাই। আলাউদ্দিন মোহাম্মদ, এই ব্যাংক নিয়ে আপনি কিছু বলবেন কিনা? যে বলছেন যে বাস্তবায়ন করা হবে, পরিবর্তনগুলো হচ্ছে, এখানে মূলত একটা বিষয়, সরকার ব্যাংকের গ্রাহকদেরকে বার্তা দিতে ব্যর্থ হয়েছে যে আমরা আর্থিক খাতে সুশাসন ফিরিয়ে আনব। এবং প্রথম যেই আপনার বার্তাটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের মাধ্যমে হয়েছে, এটা হয়তোবা বিএনপি কিংবা বিএনপির সমর্থক গোষ্ঠী তারা বিভিন্নভাবে জাস্টিফাই করছেন। আমি তাদেরকে প্রতি রেসপেক্ট রেখে বলছি, জনগণ তাদের জাস্টিফিকেশন মন থেকে গ্রহণ করছে না। জনগণ মনে করছে একজন সাবেক ঋণখেলাপি তিনি বাংলাদেশ ব্যাংক, এবং তিনি পরিপূর্ণভাবে যে আমরা ব্যাংকিং খাতের যারা বিশেষজ্ঞ আছেন, অর্থনীতিবিদ আছেন, সেই ধরনের প্র্যাকটিশনার্সও কিন্তু না। তিনি মূলত আপাতমস্তক ব্যবসায়ী, একজন ব্যবসায়ীকে যখন আমরা বাংলাদেশ ব্যাংকের মতো একটা রেগুলেটরি প্রতিষ্ঠানের প্রধান বানিয়ে দিয়েছি, এবং দেওয়ার মাধ্যমে কিন্তু প্রথম যে কাজটা হয়েছে সেটা হলো যে আমরা পুরো যে গ্রাহকদের আস্থা যে এখানে একটা সুশাসন ফিরে আসবে, আমরা আমানতগুলো আবার ব্যাংকে ফিরিয়ে নিয়ে যাই, আমরা গোল্ড বিক্রি করে ব্যাংকে টাকা রাখি, কিংবা যে গরু বিক্রি করছি টাকাটা হাতে রাখবো না ব্যাংকে রাখবো, এই জায়গাটা কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা মানতেই হবে। দ্বিতীয়ত হলো সরকার যেই ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের 18 ক যে ধারাটা যুক্ত করেছিল, যে আপনি 7.5% আপনাকে যেই টাকা ভিক্ষা দেওয়া হয়েছিল অথবা যেই টাকা আপনাকে অনুদান দেওয়া হয়েছিল সেই টাকার আপনার ধরেন 7.5% দিয়েই আপনি ব্যাংকে মালিকানা চলে আসতে পারেন। এখন মূলত কিন্তু এখানে যে 5টা ব্যাংকের যেই মালিকরা, তাদের কিন্তু আমি যদি বলি যে এটা হত্যার চেয়ে আরো জঘন্য অপরাধ করেছে, আপনার প্রায় 2.25 লক্ষ কোটি টাকা এই 5টা ব্যাংক থেকে গায়েব হয়ে গিয়েছে, তাই তো? এখন এইটার পরে যদি তাদেরকে আপনি বিচার আওতায় না এনে, তাদের 7.5% এই টাকাটা কার? সরকার দিয়েছে, জনগণের টাকা। জনগণের টাকা তুমি 100 টাকার মধ্যে তুমি 7.5 টাকা দিয়ে লুটপাটের সবকিছু বেড়ে তুমি এসে ডাইরেক্টর পদে বসে যাবে, তো হতে পারে না। গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণের চাপে গভর্নমেন্ট এটা সংশোধন করে নাই। যখন ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে আমার যে $500 মিলিয়ন যে তোমাকে সহযোগিতা করার কথা এটা আমি দিব না, তখন কিন্তু গভর্নমেন্ট এখন আপনার তরতর করে এটা চেঞ্জ করে ফেলছে। আমাদের মতো দেশে আমরা বলি না যেমন কুকুর তেমন মুগুর, জনগণের কথা যখন সরকার শুনে না, তখন আপনার বৈশ্বিক সংস্থার কথা অথবা মানে বৈশ্বিক যে গুরু আছে মানে তাদের কথাই কিন্তু এখানে মুখ্য হয়ে দাঁড়ায়। তাহলে রাজনীতিবিদদেরকে জনগণ কি প্রত্যাখ্যান করবে না আদর করে রাখবে, এটা আমাদের আরেকটা বিবেচ্য বিষয়। ফাইনালি আমাদের যে বিষয়টা মনে হয়, আইন শৃঙ্খলা যেরকম একটা আস্থার বিষয় জনগণ ফিল করে, ব্যাংকিং খাত আপনার পুঁজি বাজার এগুলো কিন্তু জনগণ ফিল করতে, আপনি তত্ত্ব দিয়ে আপনার মানুষকে বুঝিয়ে শোনায় কিন্তু মানুষকে এই জায়গায় কনফিডেন্স দিতে পারে। ফিলিং এর বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ, আপনাকে রুহুল আমিন রাসেল ভাই। এই যে ফিলিং এর জায়গাটুকু শুধু আর্থিক খাতে না, অন্য ক্ষেত্রে জনজীবনের যে কমফোর্ট,
তাদের বাজারে গেলে যেন গুড ফিল হয়, পথে চলতে যেন নিরাপত্তা ফিল হয়, স্কুলে বাচ্চাকে পাঠিয়ে যেন সে স্বস্তিতে থাকে, এই যে গুড ফিলিং এটা আসলে কিভাবে তৈরি হতে পারে বা কতদিনে আমরা ফিরে পেতে পারি, স্বাভাবিক হতে পারবে, আপনার পর্যবেক্ষণ কি? প্রথম কথা হচ্ছে এটা করতে পারবে না। যে আমরা ওয়ার্ল্ড ব্যাংক IMF এর প্রেসক্রিপশন অনুযায়ী যে মুক্তবাজার অর্থনীতি, সেটাও তো মুক্ত নাই। মুক্তবাজার অর্থনীতিও কিন্তু বন্দি করে রাখছে। তো এই মুক্তবাজার অর্থনীতির নিয়মটাই হচ্ছে বাজারে একটা শোষণমূলক ব্যবস্থা তৈরি করা। অর্থনীতিতে এক ধরনের শোষণ এবং নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা তৈরি করে অর্থনীতির গতি অনুযায়ী চলতে দিচ্ছে না, যার ফলে চূড়ান্ত ভোগান্তি জনগণের হচ্ছে। জনগণ বাজারে গেলে তার আয়ের সঙ্গে ব্যয়ের মিলন ঘটাতে পারেন না। এই মিলন ঘটানোর জন্য যে ধরনের অর্থনৈতিক সংস্কার দরকার, সেটা কিন্তু ডক্টর ইউনূস সরকার কইরা গেলেন না। হ্যাঁ, যেই সংস্কারের নিয়ে এত কথাবার্তা, তাদের অর্থনৈতিক সংস্কার নিয়ে কোনো কথা নাই। IMF এর দাসত্ব গ্রহণ তারা করতে পারেন, কিন্তু অর্থনৈতিক সংস্কার করে জনগণের ভাগ্য উন্নয়নে যে বৈষম্যের বিরুদ্ধে হাজার হাজার মানুষের প্রাণ ঝরল, তাদের প্রতি আমরা দায়বদ্ধতা দেখালাম না। ধন্যবাদ। শেষ কথা, যে দায়বদ্ধতা আমাদের দেখাতে হবে জনগণের প্রতি, কোনো বিশেষ ব্যক্তি গোষ্ঠী বা অলিগার্ক বা বাইরের পৃথিবী নয়। আপনাদের অসংখ্য ধন্যবাদ দুজনকে সময় দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন, শুনেছেন, শুনবেন, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন। শুভরাত্রি।